আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সবসময় প্রস্তুত আছি। পুলিশকে কলার ধরে মার, বেআইনি বিলবোর্ড খোলা নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ধুমধুমার। নেপালের প্রভাব বাংলায়, ফারাক্কায় বাড়ছে গঙ্গার জলস্তর, বাসিন্দাদের সরাতে মাইকিং প্রশাসনের। ফের হাইকোর্টে ধাক্কা মমতা তৃণমূলের, 4টি অ্যাকাউন্ট খোলার মামলায় মিলল না অনুমতি। অন্নপূর্ণা যোজনায় এখনো আন্ডার প্রসেস, কবে হবে ভেরিফিকেশন জানুন। 2029-এ ফের বিধানসভা নির্বাচন, অগ্নিমিত্রার মন্তব্যে জল্পনা তুঙ্গে। সন্দীপ ঘোষের জামিন মামলায় বড় আপডেট, সিবিআইকে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুজোর মুখে সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস, কত টাকা কারা পাবেন বিজ্ঞপ্তি জারি নবান্নর। ছাত্রীদের জন্য বড় উপহার, 50,000 স্কুটি বিলির ঘোষণা সরকারের। সুকান্ত মজুমদারকে নিশানা করে পোস্ট, সত্যেন রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিজেপির। বাংলা জুড়ে 9 কোটি টাকার মেগা রাখি উৎসব, 25 লক্ষের বেশি রাখি বিলি করবে সরকার। নেপালে ভয়াবহ বিপর্যয়, খোঁজ নেই দুর্গাপুরের একই পরিবারের 3 সদস্যের। নিউ মার্কেটের অভিশপ্ত হোটেল ভবনেই 40 ট্রেড লাইসেন্স, নজরে তৃণমূল জমানার দুর্নীতি। নেপালে হরপাবানের পর নতুন বিপদ, দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। পুজোর আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি 2000 জানিয়ে দিল রাজ্য। বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা চলবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুমধুমার। ওই অফিসে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় এক প্রস্ত। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী সিঁড়িতে পড়ে যান বলেই খবর। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। কলকাতা পুরসভার দাবি ওই বিলবোর্ডটি বেআইনি, তাই সেটি যে কোনোভাবে খুলে দেওয়া হবে। অভিষেক অবশ্য সেই দাবি মানতে নারাজ। বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছান। তাদের সঙ্গে রয়েছে গ্যাস কাটার। বেরিয়ে আসেন অভিষেক, অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি পুরকর্মীরা তা দেখাতে পারেননি, তা নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডাও হয়। অভিষেক বলেন, আমার অফিসের বাইরে কি বোর্ড লাগাবো তা পুরসভা ঠিক করবে। আজ হাতে নাতে ধরা পড়া গিয়েছে, অর্ডার ঠিক করতে গিয়েছে। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। গ্যাস কাটার নিয়ে আপনি তদারকি করতে এসেছেন, এটা বেআইনি, প্রবেশ ছাড়া কিছুই নয়। বিজেপিকে তোপ দেগে অভিষেক আরো বলেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, দেশে গণতন্ত্র সংবিধান বলে কিছু নেই। প্রয়োজনে আদালতে মামলা হবে, বিচার ব্যবস্থা যার রায় দেবে মাথা পেতে নেব। এরপর অর্ডার কপি সংশোধন করতে চলে যান পুরকর্মীরা। কিছুটা সময় পর পুলিশ কার্যত জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে পড়ে। বেশ কয়েকজন মহিলার নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতি হয় মহিলা পুলিশের। যেভাবে সম্ভব ওই বিলবোর্ডটি এদিন খোলা হবে বলেই জানান পুরকর্মীরা। নেপালের হরপাবানের প্রভাব এবার বাংলায়, ক্রমশ বাড়ছে ফারাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গঙ্গার জল বিপদসীমার প্রায় 3 ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর জেরে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুধু তাই নয়, এভাবে জলস্তর বৃদ্ধির এই গতি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও গোটা পরিস্থিতির ওপর প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে, এমনকি সাধারণ মানুষকে সতর্ক করে করা হচ্ছে মাইকিংও। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্যারেজের আপস্ট্রিমে জলস্তর ছিল 76.60 ফুট, ডাউন স্ট্রিমে জলস্তর ছিল 75.20 ফুট। কিন্তু বুধবার এই জলস্তর ছিল আপ স্ট্রিমে 76.35 ফুট এবং ডাউন স্ট্রিমে 74.80 ফুট। পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় শুধু ডাউন স্ট্রিমেই জলস্তর বৃদ্ধি পেয়েছে প্রায় 0.40 ফুট। কার্যত হুহু করে জলস্রোত বাড়তেই ব্যারেজের আশেপাশে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে প্রশাসনের স্তরেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে গঙ্গা তীরবর্তী ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ নিচু এলাকাগুলিতে সতর্ক নজরদারি চালানো হচ্ছে। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এই সময় মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে না যাওয়ার জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী মাইকিং করে নদী তীরবর্তী বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক করেছেন। এদিকে বিধ্বস্ত নেপালে গিয়ে খোঁজ নেই 32 জন পর্যটকের। বুধবার সকালে তাদের নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল বলে খবর। এই পরিস্থিতিতে উদ্বেগে পরিবারের লোকজন। পাশাপাশি বিপর্যস্তদের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে নবান্নে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হরপা বানে ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দাদের সহযোগিতায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল 03324793311 এবং 9147890181। বন্যা বিধ্বস্ত ব্যক্তি কিংবা তাদের পরিজনদের জন্য এই নম্বর দুটি চালু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখনো চিন্তায় রাজ্যের বহু মহিলা। কারো অ্যাকাউন্টে জুন বা জুলাই মাসে টাকা ঢুকেছে, কিন্তু আগস্টে আর টাকা আসেনি। অনেকের আবেদনে এখনো আন্ডার প্রসেস দেখাচ্ছে। কবে আবেদন যাচাই হবে আর কবে টাকা মিলবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে আন্ডার প্রসেস দেখালেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়। কবে যাচাই হবে আন্ডার প্রসেস আবেদন? রাজ্য সরকারের হিসাব অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় 1,80,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,46,00,000 আবেদন যাচাই করা হয়েছে, প্রায় 17 লক্ষ আবেদন বাদ পড়েছে, আর বাকি আবেদন এখনো আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে। বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আবার যাচাই করে অনলাইন পোর্টালে তোলা হচ্ছে। এত বেশি আবেদন একসঙ্গে যাচাই করতে গিয়ে সময় লাগছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসে 1,46,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে, কিন্তু যাদের আবেদন এখনো যাচাই হয়নি তাদের টাকা এখনো আসেনি। অন্যদিকে যাদের আবেদন ফার্দার ভেরিফিকেশনে ছিল তাদের তথ্য এবার আবার পরীক্ষা করা হয়েছে। যাচাইয়ের পর যোগ্য বলে প্রমাণিত হওয়ায় তাদের টাকা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, আন্ডার প্রসেস থাকা আবেদন কবে যাচাই হবে? এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে বিভিন্ন ব্লক ও বিডিও অফিসে যাচাইয়ের কাজ চলছে। প্রতিদিন নতুন আবেদনও জমা পড়ছে। তাই এই যাচাইয়ের কাজ শেষ হলে ধাপে ধাপে আন্ডার প্রসেস থাকা আবেদনগুলিও দেখা হবে বলে মনে করা হচ্ছে। যোগ্য হলে তাদেরও টাকা দেওয়া হতে পারে। যাদের আবেদন অনেকদিন ধরে একই জায়গায় আটকে রয়েছে তারা কাছের পুরসভা বা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। তবে শুধু আন্ডার প্রসেস দেখাচ্ছে বলে এখনই ধরে নেওয়ার কারণ নেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে। এক দেশ এক নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতে যখন আলোচনা চলছে তখন পশ্চিমবঙ্গেও সেই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত মিলল। বিজেপির কর্মী বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দলীয় কর্মীদের এখন থেকেই ভোটের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। 2029 সালে ফের বিধানসভা নির্বাচনের সম্ভাবনার কথা তার মুখে উঠে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। বিধানসভা নির্বাচন নিয়ে কোনো ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতী ভবনে সম্প্রতি বিজেপির কর্মীদের নিয়ে বৈঠক হয়। সেখানে স্থানীয় সংগঠনকে আরো সক্রিয় করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন অগ্নিমিত্রা। একই সঙ্গে সামনে যে নির্বাচন রয়েছে সেই বিষয়টিও কর্মীদের মনে করিয়ে দেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে পুরমন্ত্রী বলেন, আমাদের ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কার্যকর হয়ে গেলে 2029 সালেই হয়তো আমাদের ফের বিধানসভা নির্বাচনে লড়তে হবে। এছাড়া পুরভোটও সামনে, তাই কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের কথা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। অগ্নিমিত্রার এই বক্তব্য সামনে আসার পরেই প্রশ্ন উঠেছে, 2029 সালকে সামনে রেখে কি ইতিমধ্যেই দলের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি? যদিও ওয়ান নেশন ওয়ান ইলেকশন কার্যকর করার জন্য এখনো একাধিক সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার বিষয় রয়েছে, তবুও পুরমন্ত্রীর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অগ্নিমিত্রার বক্তব্য, বিরোধী থাকার সময় যে সমস্ত সমস্যার কথা তুলে ধরা হতো এখন ক্ষমতায় থাকার কারণে সেগুলির সমাধানে সরাসরি উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, আগে আমরা বিরোধী ছিলাম, শৌচালয় নেই, রাস্তা নেই, জল নেই বলে সরব হয়েছি। এখন আমরা ক্ষমতায়, আমরা চাইলেই কাজ করতে পারি। তারপরও কেন আমার কাছে সেই তথ্য দিচ্ছেন না? ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক পরিকল্পনাগুলির অন্যতম। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একই সময়ের মধ্যে আয়োজন করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়নের পথে ডিলিমিটেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পাশ করানোর প্রয়োজন রয়েছে। সেই কারণে সংসদে প্রয়োজনীয় সমর্থন ও রাজনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে। অগ্নিমিত্রা পাল রাজ্যের পুরমন্ত্রী হওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে মহিলা মোর্চার রাজ্য সভাপতি এবং দলের রাজ্য সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও সামলেছেন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তাই নিজের বিধানসভা কেন্দ্রের কর্মীদের সামনে দাঁড়িয়ে 2029 সালের সম্ভাব্য বিধানসভা নির্বাচনের কথা বলার বিষয়টি শুধু সাধারণ কর্মী উৎসাহের বার্তা হিসেবেই দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্তরে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যে পরিকল্পনা চলছে তার কোনো রাজনৈতিক ইঙ্গিত রাজ্য নেতৃত্বের কাছেও পৌঁছেছে কিনা সেই প্রশ্নও উঠছে।
অবশ্য 2029 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আদৌ হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। নির্বাচনের সময় বহু রাজনৈতিক দলগুলি নানান কৌশল নিয়ে ময়দানে নামে। উন্নয়ন নিয়ে প্রচারের পাশাপাশি ভোটারদের জন্য সরাসরি আর্থিক সুবিধা বা নানা সরকারি প্রকল্পের ঘোষণা এখন নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। আর এই দৌড়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন মহিলা ভোটাররা। এবার ছাত্রীদের জন্য বড় ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। ছাত্রীদের জন্য বড় ভাবনা সরকারের। বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির সাম্প্রতিক উদাহরণ দেখা গিয়েছে নির্বাচনী রাজনীতি কৌশল। ভোটের ঠিক আগে মহিলাদের জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেন নীতিশ কুমার। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘোষণার পর মহিলা ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনডিএ বাড়তি সুবিধা পেয়েছিল। এবার নজর উত্তরপ্রদেশে। 2017 সাল থেকে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের উন্নয়নমূলক কাজের সমন্বয়কেই বিজেপি বারবার প্রচারের সামনে এনেছে। কিন্তু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার উন্নয়নের প্রচারের পাশাপাশি একের পর এক জনমুখী ঘোষণাও সামনে আসছে। মহিলাদের জন্য ইতিমধ্যেই 50,000 টাকা করে অনুদানের ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। পরিকল্পনা অনুযায়ী শুরুতে দেওয়া হবে 20,000 টাকা। এরপর নির্বাচনে বিজেপি ফের সরকার গঠন করলে মিলবে আরো 30,000 টাকা। অর্থাৎ পুরো প্রকল্পের মাধ্যমে একজন মহিলা মোট 50,000 টাকা পাওয়ার সুযোগ পাবেন। বুধবার আরো একটি বড় ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্নাতক স্তরের মেধাবী ছাত্রীদের মধ্যে 50,000 স্কুটার বিতরণের সিদ্ধান্তের কথা জানান তিনি। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের তরফে 400 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। একই সঙ্গে বয়স্ক মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। মহিলা ভোটারদের গুরুত্ব যে এখন সব রাজনৈতিক দলের কাছেই বেড়েছে তার আরেকটি উদাহরণ মিলেছে দিল্লিতে। নির্বাচনে জয়ের প্রায় 1.5 বছর পর বুধবার আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য মাসে 2,500 টাকা আর্থিক সহায়তার লক্ষ্মী যোজনা চালু হয়েছে। মহিলা কেন্দ্রিক আর্থিক প্রকল্প রাজনৈতিক আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। উল্লেখ্য, নির্বাচনী অঙ্কে মহিলা ভোট এখন আর কোনো দলের কাছেই উপেক্ষা করার মতো নয়। উন্নয়নমূলক কাজের প্রচারের পাশাপাশি তাদের জন্য আর্থিক সহায়তা, পরিবহন সুবিধা কিংবা সরাসরি উপহারের ঘোষণা ভোটের আগে রাজনৈতিক দলগুলির অন্যতম বড় কৌশল হয়ে উঠেছে। আগামী নির্বাচনে এই মহিলা কেন্দ্রিক প্রকল্প ও প্রতিশ্রুতি কতটা ভোটে প্রভাব ফেলে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা মমতাপন্থী তৃণমূলের। 4টি অ্যাকাউন্ট বন্ধ মামলায় সেগুলি খোলার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির পর্যবেক্ষণ, অন্য বেসরকারি ব্যাংকে বন্ধ অ্যাকাউন্টগুলি থেকে দৈনিক কাজের জন্য টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। কারা আসল তৃণমূল এই বিচার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নির্দেশ দেওয়া হবে না। হরিশ মুখার্জি রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তৃণমূলের 4টি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টগুলিতে 803 কোটি টাকা রয়েছে। অ্যাকাউন্টগুলি বন্ধ করে পুলিশ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় কালীঘাট তৃণমূল। মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। মামলার শুনানির পর বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কারা আসল তৃণমূল এই বিচার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নির্দেশ দেওয়া হবে না। পাশাপাশি আদালতের আরো নির্দেশ, এই অ্যাকাউন্টগুলির জন্য সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। এই সময় রাজ্য নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে। শুনানির সময় রাজ্য আদালতকে জানায়, বিধাননগর সাইবার থানার মামলার তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে ওই 4টি অ্যাকাউন্টগুলিতে দেবরাজ চক্রবর্তী একাধিকবার 10 কোটি করে দিয়েছেন। লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে 30 কোটি টাকা দেওয়া হয়েছে। আরও দাবি, সুমিত রায় 7 কোটি দিয়েছেন। এরা সকলে বিভিন্ন মামলায় অভিযুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুজোর ছুটির পর মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুনের ঘটনার পর ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। সেই দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত ওই মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সম্প্রতি তিনিই আরজিকর দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবার এই নিয়ে সিবিআই এর বক্তব্য জানতে চাইল আদালত। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সন্দীপ। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত বি বরল ও বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চে সন্দীপের জামিন মামলা ওঠে। শুনানি শেষে সন্দীপের জামিনের আবেদন নিয়ে সিবিআইকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হবে। আরজিকর দুর্নীতি মামলায় জামিন চেয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ, তবে তার আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত সেই সরকারি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এই আশঙ্কা প্রকাশ করে তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ। গত 18 আগস্ট শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
এবার সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে বড় নির্দেশ দেওয়া হলো। 2024 সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে। এরপর আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এলে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, আরজিকরের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল টাকা পরিকল্পিতভাবে সরানো হয়েছে। ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে। ইডির অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হয়েছিল। পরবর্তীতে সেটা দিয়ে টাকা তোলা হয়েছে বা অন্য সহযোগী সংস্থায় ট্রান্সফার করে পরে তুলে নেওয়া হয়েছে। এভাবেই অপরাধ আড়াল করা হয়েছে বলে দাবি ইডির। আরজিকরের এই দুর্নীতি মামলাতেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যোগ রয়েছে বলে অভিযোগ। এবার তার জামিন আর্জি নিয়ে সিবিআই এর অবস্থান জানতে চাইল শীর্ষ আদালত। রাজ্যে সরকারি কর্মীদের ফের সুখবর দিল নবান্ন। 2025 থেকে 2026 অর্থবর্ষের জন্য রাজ্য সরকারি কর্মচারী ও সমগোত্রীয় একাধিক ক্যাটাগরির কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হলো। বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। তবে এই বোনাস পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে। অ্যাডহক বোনাস কারা পাবেন? অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য কর্মীদের মাথাপিছু সর্বাধিক 7,400 টাকা অবধি অ্যাডহক বোনাস দেওয়া হবে। তবে 2026 সালের 31শে মার্চ অবধি যেসব কর্মীর সংশোধিত মাসিক বেতন 46,000 টাকার বেশি নয়, শুধুমাত্র তারাই এই বোনাস পাওয়ার যোগ্য। রাজ্য জানিয়েছে 2026 সালের 31শে মার্চ অবধি যেসব কর্মচারীর প্রাক সংশোধিত বেতন কাঠামো রোপা 2009, সংশোধিত বেতন কাঠামো রোপার 2019 বা নির্দিষ্ট চুক্তির মেয়াদের ভিত্তিতে মোট মাস মাইনে মূল বেতন প্লাস ডিএ প্লাস এনপিএ ইত্যাদি 46,000 টাকার মধ্যে তাদের অ্যাডহক বোনাস দেওয়া হবে। তবে মেডিকেল অ্যালাওয়েন্স, বাড়ি ভাড়া ভাতা বা অন্যান্য বিশেষ ভাতা এই আওতাভুক্ত নয়। এছাড়া যেসব কর্মচারীর বেতন বছরের মাঝামাঝি সময়ে ডিএ বৃদ্ধি, ইনক্রিমেন্ট বা প্রমোশনের কারণে 46,000 টাকা পেরিয়ে গিয়েছে, তবে 2025 থেকে 2026 অর্থবর্ষের অন্তত 6 মাস নির্দিষ্ট সীমার নিচে বেতন ছিল, তাদেরকেও এই বোনাস দেবে রাজ্য সরকার। পাশাপাশি উল্লেখিত অর্থবর্ষে অন্তত 6 মাস একটানা পরিষেবা দিলে বোনাস পাওয়া যাবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে কর্মরতদের আনুপাতিক হারে বোনাস প্রদান করবে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী ও বছরে অন্তত 120 দিন কাজ করা ক্যাজুয়াল কর্মীদেরও অ্যাডহক বোনাস দেওয়া হবে। নির্দিষ্ট সূত্র ও নিয়মের ভিত্তিতে তারাও সর্বাধিক 7,400 টাকা বোনাস পাওয়ার যোগ্য। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসলিম ধর্মাবলম্বী রাজ্য সরকারি কর্মচারীদের ঈদ উল ফিতরের আগে এই বোনাস দিতে হবে। বাকিদের ক্ষেত্রে আগামী 28 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া রাজ্য সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা, স্বায়ত্তশাসিত সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা বিগত বছরের নিয়ম অনুযায়ী এই হারের এক্স গ্রাসিয়া বা বোনাস পাবেন। এর জন্য আলাদাভাবে অর্থ দপ্তরে ফাইল না পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকেই সরাসরি নির্দেশিকা জারি করার অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এক ধাক্কায় 20% হারে বাড়ানো হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে 38% হারে মহার্ঘ ভাতা পাবেন তারা। এবার অ্যাডহক বোনাস নিয়ে সুখবর দিল নবান্ন। দলের অন্দরের মতবিরোধ এবার প্রকাশ্যে চলে আসতেই গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে করা তার একটি পোস্ট নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, ওই পোস্টে সুকান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে এবার বিধায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পোস্ট করে বিপাকে বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির শৃঙ্খলা কমিটির সুপারিশের পর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশেই এই শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। নোটিশে 7 দিনের সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত কলেজের পরিচালন সমিতির সভাপতি নিয়োগ নিয়ে। সম্প্রতি সরকার কলেজগুলির গভর্নিং বডির সভাপতিদের নাম প্রকাশ করা হয়। স্থানীয় বিধায়ক বা সাংসদকে এই দায়িত্ব দেওয়ার নজির থাকলেও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়ের ক্ষেত্রে তা হয়নি। পরিবর্তে বালুরঘাট ও গঙ্গারামপুর দুই কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। এই সিদ্ধান্ত ঘিরেই বিধায়কের ক্ষোভ তৈরি হয়েছিল বলে বিজেপির অন্দরে আলোচনা শুরু হয়। উল্লেখ্য,
পরিস্থিতি আরো উত্তপ্ত হয় তৃণমূল নেতা বিপ্লব মিত্রের একটি মন্তব্যকে ঘিরে। বিপ্লব মিত্র সুকান্ত মজুমদারের প্রশংসা করেন, এরপরই সমাজ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান সত্যেন রায়। সুকান্তের নাম সরাসরি উল্লেখ না করেই করা সেই পোস্টে তাকে এবং বিপ্লব মিত্রকে একসঙ্গে আক্রমণ করা হয়। তৃণমূলের সঙ্গে বিজেপির একাংশের গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ তোলেন বিধায়ক। সমাজ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে সত্যেন রায় লেখেন, কালীঘাট থেকে আসা এক সময়ের চোর তৃণমূল নেতা এখন ভালো তৃণমূল সেজে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। চোরে চোরে মাস্তুতো ভাই মন্তব্যেই থামেননি তিনি। বিজেপির কয়েকজন নেতার সঙ্গে তৃণমূল নেতাদের কথিত যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। তবে দলের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের আক্রমণকে হালকাভাবে নেয়নি বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সামনে আসার পরই বিষয়টি রাজ্য শৃঙ্খলা কমিটির নজরে যায়। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্য সভাপতির নির্দেশে এখন বিধায়ককে জবাবদিহির মুখে পড়তে হয়েছে। 7 দিনের মধ্যে সত্যেন রায় কি জবাব দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তার ব্যাখ্যায় রাজ্য নেতৃত্ব সন্তুষ্ট হয় কিনা, নাকি এরপর আরো কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে